হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ভালো আছো তো? তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকের এই ক্লাসটা কিসের উপর। তোমাদের একটা কমন সমস্যা হচ্ছে, বা আমারও ছিল আগে, যে ইতিহাসের তারিখ মনে থাকে না, এজন্য ইতিহাস বিষয়টা ভালো লাগে না। তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি যে কিভাবে পড়লে ইতিহাসের তারিখ মনে থাকবে। ইতিহাসের তারিখ মনে রাখার মহামন্ত্র হচ্ছে এই 4টি পয়েন্ট। এই 4টি পয়েন্ট তোমরা যদি প্র্যাকটিস করো, ভালো করে ফলো করো, অর্থাৎ অনুসরণ করো, তোমাদের ইতিহাস বিষয়টা খুবই সহজ মনে হবে আর ইতিহাসের তারিখ মনে থাকবে। তবে একটা প্রশ্ন তোমাদের কাছে আমি করতে চাই, যে ইতিহাসের সব তারিখ কি আমরা পড়ব? সব তারিখ কি মনে রাখবো? এর উত্তর হচ্ছে না, আমরা ইতিহাসের সব তারিখ মনে রাখবো না। ইতিহাসের সব তারিখ তুমি যদি মনে রাখতে চাও, তবেই তোমার কাছে ইতিহাসটা কঠিন। আর সব তারিখ তেমন ইম্পর্ট্যান্ট না, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা সেগুলোই মনে রাখবো, তবেই তোমার কাছে ইতিহাসটা সহজ মনে হবে। তো দেখো, আমি প্রথমে লিখেছি যে গল্প বানাও। এর মানে কি? এর অর্থ হচ্ছে যে ইতিহাসের যে বিষয়টা তুমি পড়ছো সেটাকে গল্পের মতো করে সাজিয়ে নাও। আগে গল্পের মতো তুমি মনে রাখো। যেমন ধরে নাও আমি গান্ধীজির কথা পড়ব, তো গান্ধীজির বিষয়ে আমি যখন পড়ব তখন এই বিষয়টাকে আমি পরপর সাজাবো আর গল্পের মতো করে মনে রাখবো। যেমন প্রথমে মনে রাখবো যে গান্ধীজি 1915 সালে ভারতে আসেন। তাকে নিয়ে আসেন তার রাজনৈতিক গুরু, রাজা রাজা না, তার রাজনৈতিক গুরুর নাম হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। তো গোপাল কৃষ্ণ গোখলে তাকে নিয়ে আসেন 1915 সালে, তার আবেদনে তিনি আসেন। এরপরে 1916 সালে তিনি লখনৌ অধিবেশনে যোগ দেন। আর সেখান থেকে রাজকুমার শুক্লা, যিনি বিহারের একজন কৃষক ছিলেন, তার অনুরোধে তিনি চম্পারণে যান এবং সেখানে চম্পারণ সত্যাগ্রহে অংশ নেন। অর্থাৎ সেই তারপর কি হচ্ছে, সেই আন্দোলনের সাথে সাথে তিনি আরও 2টি আন্দোলন করেন, সত্যাগ্রহ আন্দোলন, যেগুলো হচ্ছে খেদা আন্দোলন আর একটা আমেদাবাদ। এরপর এই সমস্ত আন্দোলনে তিনি সাফল্য লাভের পর 1920 সালে শুরু করেন অহিংস অসহযোগ আন্দোলন। এরপর 1930-এ আইন অমান্য আন্দোলন। এগুলো তোমরা জানো। তো এইটুকুই বললাম। তো দেখো, এখানে আমি কী করলাম, ঘটনাটাকে পরপর বললাম। তো পরপর বললে কী করলাম, এটা গল্পের মতো করে মনে রাখলাম। তো এইভাবে তোমরা যদি মনে রাখো তাহলে তোমার তারিখ সব মনে থাকবে। যেমন আমি যখন ঘটনাটা বললাম, যে পরপর ঘটনাগুলো বললাম, তাতে কি হয়, এই যে ঘটনার যে পরপর ধাপটাও মনে থাকে আর তার সাথে গল্পের মতো করে মনে রাখলাম। তার জন্য এটা আমাকে বুঝতেও সুবিধা হয় যে কার পরে কোন ঘটনা হয়েছে। আর এইভাবে মনে রাখলে তারিখও আমার মনে থাকবে। তারপরে লেখা আছে, দেখো, টাইমলাইন পদ্ধতি। এটা কি? টাইমলাইন পদ্ধতি মানে হচ্ছে যেটা এখনই বললাম আমি, যে ঘটনাটাকে পরপর মনে রাখা। অর্থাৎ কোন ঘটনার পর কোন ঘটনা হয়েছে এটাকে পরপর সাজাও, তাহলে কি হবে, অটোমেটিক্যালি তোমার মধ্যে চলে আসবে যে কোনটা কখন হয়েছিল, কত সালে হয়েছিল। যেমন আমি বললাম যে 1915 সালে গান্ধীজি ভারতে আসলেন, আর 16তে তিনি লখনৌ অধিবেশনে যোগ দিলেন, আর 17তে চম্পারণ করলেন, চম্পারণের সত্যাগ্রহ। তারপরে 18তে 2টি সত্যাগ্রহ। কী কী ছিল? একটা ছিল খেদা, আরেকটা আমেদাবাদের যে মিলের সত্যাগ্রহ। তো এইভাবে আমি যে পরপর সাজালাম, তো আমার ঘটনাও মনে থাকছে আর কত সালে হয়েছে এটাও অটোমেটিক্যালি মনে চলে আসতেছে। তোমরা এটা প্র্যাকটিস করবে, দেখবে খুবই ইজি মনে হবে। তারপরে দেখো লেখা আছে ফ্ল্যাশ কার্ড। তো ফ্ল্যাশ কার্ড ট্রিক কি? এটা হচ্ছে যে তুমি যখন পড়বে তখন কি করবে, একদিকে ঘটনা লিখবে, আরেক দিকে লিখবে তার সালটা। যেমন আমি বললাম, ধরো চম্পারণ সত্যাগ্রহ, যে চম্পারণ চম্পারণ সত্যাগ্রহ। তো এইদিকে লিখবো সাল 1917 এইভাবে প্রত্যেকটা ঘটনাকে এদিকে লিখবে আর এদিকে তার সালটা কখন ঘটেছিল। এইভাবে পড়লেও মনে থাকে। তারপরে কি করতে হবে, তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রিভিশন। অর্থাৎ এগুলো যখন তুমি পড়লে, তারপরে এটা ধরো সপ্তাহে 2-3 বার তাও এটা
রিভিশন করতে হবে। অর্থাৎ এটা যদি তুমি না পড়ো তখন কিন্তু মনে থাকবে না। কারণ কি দেখো, ধরে নাও তোমার বন্ধুর কথাই বললাম যে তোমার বন্ধুর জন্মদিন কবে, তোমাকে যদি একবার বলে তোমার হয়তো মনে থাকবে না, সেই কথা যদি তোমাকে বারবার বলে তাহলে তোমার অবশ্যই মনে থাকবে যে তার জন্মদিন কোন তারিখে হয়েছে, কোন তারিখে হবে। এজন্য রিভিশন খুবই জরুরি। ঠিক আছে, এইটুকুই ছিল। আর আমি আশা করি তোমরা যদি এভাবে পড়ো তো তোমাদের খুব সহজে বিষয়টা মনে থাকবে।